চন্দ্রিমা ভট্টাচার্য এই সাংবাদিক বৈঠকে বেরোনোর পর, অর্থাৎ বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি ঠিক কি বলেছিলেন আপনাদেরকে শোনাবো। সৌরভ, তুমি সঙ্গে থাকো আমাদের। আমরা বারবার করে বললাম যে কথা, যে আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি, কিন্তু আমরা আপনাদের ওপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যে প্রমাণিত হচ্ছে না। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। তো আমরা এগুলো আবার রিপিট করছি এবং রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সিগুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। সব সময় ইলেকশন কমিশন বলে নতুন ভোটার অ্যাড হোক, সে জায়গায় দাঁড়িয়ে 6,33,000 যখন অ্যাপ্লিকেশন নতুন ভোটারের, তখন অ্যাডিশন হচ্ছে 1 লক্ষ সামথিং। আর যখন ফর্ম 7-এর 42,000 অড হচ্ছে, ফর্ম 7-এর জন্য দেওয়া হয়েছে, সেখানে ডিলিশন হয়ে যাচ্ছে ফর্ম 7-এ 5 লক্ষ অড। এই অ্যানোমালির উত্তর দেবে কে? সেটা আমরা জিজ্ঞাসা করলাম। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। সৌরভ, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শোনাচ্ছিলেন এবং নতুন ভোটারদের যুক্ত হওয়া এবং যুক্ত না হওয়া এবং 63 লক্ষের নাম বাদ যাওয়া সমস্ত বিষয় নিয়ে বলছিলেন। কিন্তু এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে প্রেস নোটটা, এই প্রেস নোটের 10 নম্বরে একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে লেখা রয়েছে, তুমি নিজেও দেখেছো সেটা। He said that the objective of SIR ensured that no eligible elector of left out while no ineligible person include the electoral rolls. He added that Form 6, 7, 8 can still be filled for any inclusions, deletions and changes. সৌরভ, এই বক্তব্য কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের পাশাপাশি সিইও মনোজ আগরওয়ালের কাছেও যখন তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছে, বারবার একথা বলা হয়েছে যে 5,46,000 যারা ডিলিটেড হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারেন, সেই সুযোগ রয়েছে। আর আন্ডার অ্যাডজুডিকেশন এইটা কিন্তু 60 লক্ষ বারবার বলা হচ্ছে যে আপনি বাদ দিলেন। এই ঘটনা পরম্পরাটা কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সেটা বারবার স্মরণ করে দেওয়া জরুরি। যতবার এই প্রশ্ন উঠবে যে কেন আন্ডার অ্যাডজুডিকেশন, ততবার এই বিষয়টা স্পষ্ট করা দরকার। আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে তার একটা বড় কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 7টা বিভাগ ছিল, 7টি ক্ষেত্র ছিল, যেখানে মনে হয়েছে যে এই ডিসক্রিপেন্সিগুলো এখানে কেন রয়েছে, বাংলায় ডিসক্রিপেন্সিগুলো কেন রয়েছে। তাহলে সেই ডিসক্রিপেন্সির মধ্যে যে বয়সের অন্তর, যারা কোনো নথি জমা দিতে পারেননি, 22 বছর হয়ে গেছে তারপরও ভোটার হননি, এখন হঠাৎ করে 40 বছর পর তারা ভোটার, যে বিষয়টি যে 2002-এ তার 22 বছর ছিল, সে তখনও ভোটার হয়নি, এই বিষয়গুলো যে ছিল, বাবা মায়ের থেকে 15 বছরের গ্যাপ কম, এই যে বিষয়গুলো ছিল, এবং নামের স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে মানে মধ্যনাম মিডল নেম নিয়ে যে কনফিউশন, সেই মিডল নেম কনফিউশনের ক্ষেত্রে একটা সময়ের পর নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তারাও এই বিষয়টি জানিয়েছিলেন যে এই যে মিডল নেমের যে কনফিউশনগুলোকে ধরা হচ্ছে, এটা কিন্তু এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার মতো বিষয় নয়। তাদের কাছে এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে সেই সময়ে আমরা যারা বিট কাভার করি, নির্বাচন কমিশন বিট কাভার করি, আমরা জানি যে সেই সময় এই আলোচনাও হয়েছিল যে এই বিষয়গুলোকে যদি ইগনোর করা যায়। ঠিক সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল, পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার শুনানি হয়েছে, বারবার আবেদন দাখিল করা হয়েছে, এবং তার জেরে যখন দেশের প্রধান বিচারপতি বলছেন
যে আমার কাছে আর কোনো উপায় নেই এটা বিচারকদের হাতে তুলে দেওয়ার ছাড়া। তো তুমি ভাবো একজনকে কতটা পুশ করা হয়েছে দেশের শীর্ষ আদালতে, কতবার একটা বিষয় নিয়ে পড়, এবং প্রত্যেকবার ভিন্ন ভিন্ন কথা বলা হচ্ছে। এই এখনো যে কথাটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছিল সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করতে হবে, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট বলেছিল সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করতে হবে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কি বলা হয়েছিল যে দিনের দিন পাবলিশ করতে হবে? ঠিক, মানে একদম। আজ 7.5 লক্ষ নিষ্পত্তি হয়েছে, আজ 1 লক্ষে পাবলিশ করে দিতে হবে, তারপরে 1 লক্ষ 2 লক্ষ। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে তারা যেটুকু যা বুঝেছেন, তারা যে রায়ের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা তাদের ব্যাখ্যা, সেই কমিশনের সেই ব্যাখ্যা অনুযায়ী ছিল যে নির্বাচন শুরু হওয়ার পর অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর যখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাচ্ছে, নমিনেশন দিন পর্যন্ত নাম তোলা যাবে, অর্থাৎ তার আগে পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সময় রয়েছে। ফলে তারা সেইটা দেখে একবারে পুরো বিষয়টা, পুরো তালিকাটা তারা তৈরি করতে চাইছেন। কারণ তাতে একটা রিভিউ প্রসেস যদি করা যায়, যারা যদি আরেকবার দেখতে চান যে তারা যে বিষয়গুলো করেছেন সবটা ঠিক আছে কিনা, যেভাবে পরীক্ষার হলে খাতা জমা দেওয়ার আগে একবার চেক করে নেওয়ার কথা বলা হয়, সব মিলিয়ে এই যে প্রসেসটা, এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে জায়গাটা, এই আন্ডার অ্যাডজুডিকেশনের জায়গাটা হয়েইছে তার একটা বড় কারণ যারা 26 দিনে দুবার মা হয়েছে, যারা 400 সন্তানের জননী, তারা এটা কিভাবে হলেন। এবং একটা কথা বারবার, একটা বিষয় খুব স্পষ্টভাবে আরেকটু জানানো দরকার যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে, সেটাও ক্রমশ প্রকাশ্য যখন জাজরা অবজার্ভ নোট দেবেন তখন আমার 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 অনুমান যে তখন হয়তো বিষয়টা স্পষ্ট হবে যে কার কি কারণে বাদ গিয়েছিল। এই যে যারা নথি জমা করেছিলেন 1,14,000, সেই 1,14,000 ব্যক্তির নথি কেন 14ই ফেব্রুয়ারির মধ্যে আপলোড হলো না, এই প্রশ্নটা কেন তোলা হচ্ছে না ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে? সেই 1,14,000 আপলোডের পেছনে কাদের ভূমিকা ছিল, তাদের কাছে কি ইনস্ট্রাকশন গিয়েছিল, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কি অবস্থান নিতে বলা হয়েছিল, যার প্রেক্ষিতে আজ মুখ্য নির্বাচন কমিশনারকে বলতে হয়েছে যে বারবার বলা সত্ত্বেও কেন আপনারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে কাজ করেননি, ফলে আপনারা স্ক্যানারে থাকবেন।